আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের 98 পাতা থেকে 108 পাতা পর্যন্ত যা যা সম্ভাব্য প্রশ্ন সেই সব নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো প্রশ্নগুলো দেখে নিই। দেখো, পঞ্চম শ্রেণীর পরিবেশ, পাতা 98 থেকে 108। কি করে চাষ করলে বেশি শস্য পাওয়া যায়? ভালো করে মাটি খুঁড়ে চাষ করলে বেশি শস্য পাওয়া যায়। দুই প্রশ্ন, পাওয়ার টিলার ছাড়া আর কোন যন্ত্র জমি চষতে পারে? পাওয়ার টিলার ছাড়া ট্রাক্টর জমি চষতে পারে। হারভেস্টারের কাজ কি? হারভেস্টার একটি অত্যাধুনিক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে একসঙ্গে ধান কাটা, মাড়াই, ধান ঝাড়া ও ঝাড়া ধানকে এক জায়গায় জড়ো করে সহজে রাখা যায়। ফসল তোলার ক্ষেত্রে খুব কম সময়ে ও কম পরিশ্রমে হারভেস্টারগুলি কাজ করে। বেশ, এরপরে রয়েছে ফসলের গাছ থেকে শস্যকে আলাদা করার দুটি আধুনিক যন্ত্রের নাম বলো। দুটি আধুনিক যন্ত্র হচ্ছে কম্বাইন ও মাড়াই কল। পাঁচের প্রশ্নটা কি দেখো, পাঁচের প্রশ্নটা হচ্ছে মেয়েদের বুদ্ধিতে কিভাবে চাষ শুরু হলো? উত্তরটা এমন আছে, মেয়েরা ঘরের কাজ সামলাতে সামলাতে একদিন দেখলো বীজ পড়া জায়গা থেকে কচি কচি গাছ বের হচ্ছে। তখন তারা ভাবলো গাছ লাগিয়ে যত্ন করে বড় করা দরকার, তাহলে খাওয়ার শস্য পাওয়া যাবে। এভাবে মেয়েদের বুদ্ধিতে চাষ শুরু হয়েছিল। মানুষের টানা লাঙল কি কি দিয়ে তৈরি করা হতো? কাঠ আর লোহার ফলা দিয়ে তৈরি করা হতো। এখন কিভাবে লাঙল তৈরি করা হয়? এখন কিভাবে লাঙল টানা হয়? এখন গরু, মহিষ, ঘোড়া প্রভৃতিকে পোষ মানিয়ে মানুষ লাঙল টানে। আগেকার দিনে পুরুষেরা কী কাজ করত? চাষের কাজ শুরু করার আগে আগেকার দিনে পুরুষেরা শিকার করত, বন থেকে ফল পাতা সংগ্রহ করে নিয়ে আসতো। নয় প্রশ্নটা হচ্ছে সার কি? চাষাবাদ শুরুর দিকে জমিতে সার কিভাবে ব্যবহার করা হতো? দেখো, যে সকল জৈব অজৈব পদার্থ মাটি থেকে অথবা বাইরে থেকে আলাদাভাবে প্রয়োগ করে উদ্ভিদের পুষ্টি উপাদানের ঘাটতি মিটিয়ে উদ্ভিদের বৃদ্ধি ঘটায় এবং ফসল উৎপাদন বাড়াতে সাহায্য করে, তাদেরকে সার বলা হয়। আগেকার দিনে সারের জন্য গোবর সার ব্যবহার করা হতো। বেশ, এর পরের প্রশ্ন হচ্ছে সার কত প্রকারের ও কী কী? সার সাধারণত 3 প্রকারের হয়: জৈব সার, অজৈব সার ও রাসায়নিক সার ও অণুজীব সার। এর পরের প্রশ্ন 11 প্রশ্ন হচ্ছে জৈব সার কাকে বলে? উদাহরণ দাও। দেখো, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, বর্জ্য পদার্থ, আণুবীক্ষণিক জীব ইত্যাদি পচে যে সার পরিণত হয় তাকে জৈব সার বলে, যেমন সবুজ সার, খামারের সার আর গোবর সার ইত্যাদি। 12 প্রশ্ন হচ্ছে চাষের জমিতে রাসায়নিক সারের চেয়ে জৈব সার ব্যবহার করা ভালো কেন? উত্তরটা দেখো, জৈব সার ব্যবহারের সুবিধা কি? জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। জৈব সার মাটি সচ্ছিদ্র রাখে, ফলে মাটির মধ্যে গ্যাসীয় আদান প্রদান ভালো হয়। জৈব সার জমিতে প্রয়োগ করলে মাটিতে থাকা উপকারী জীবাণু, কেঁচো ও অন্যান্য উদ্ভিদ বন্ধু পোকাদের বাড়তে সাহায্য করে। মাটির বিভিন্ন খনিজ উপাদান পরিমাণ স্বাভাবিক রাখে। এরপর কি রয়েছে, রাসায়নিক সার কাকে বলে? উদাহরণ দাও। কৃত্রিম উপায়ে কলকারখানাতে যে সকল সার প্রস্তুত করা হয় এবং যা শস্যের ফসল ব্যাপক হারে বাড়ানোর জন্য প্রয়োগ করা হয় তাদের রাসায়নিক সার বলে। উদাহরণ হচ্ছে ইউরিয়া, সুপারফসফেট, পটাশ ইত্যাদি। 14 প্রশ্ন দেখে নেব। আজ থেকে কত বছর আগে রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার শুরু হয়? 40-50 বছর আগে। 40-45 বছর আগে। বেশ, তারপর কোশ্চেনটা, রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়? রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমিতে থাকা বন্ধু পোকারা মরে যায়। বর্তমানে চাষিরা প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের দিকে ঝুঁকছেন কেন? রাসায়নিক কীটনাশক ব্যবহারে মানুষের স্বাস্থ্যের ক্ষতি যেমন হয় তেমন পরিবেশেরও ক্ষতি হয়, তাই চাষিরা এখন প্রাকৃতিক কীটনাশকের ব্যবহারের দিকে ঝুঁকেছেন। 17 প্রশ্ন হচ্ছে শীতকাল ও গরমকালে হয় দুটি করে ফসলের নাম লেখো। শীতকালে হয় আলু, কপি, গরমকালে হয় পটল ও ঝিঙে। আগেকার দিনে কত রকমের ধান চাষ হতো? 2 রকমের হতো, আউশ আর আমন। আউট নয়, আউশ হবে এটা। পরের কোশ্চেন রয়েছে কোন
ধানের গাছগুলি বড় এবং নিচু জমিতে হয় আমন ধানের। আগেকার দিনে ধান ঝাড়ার জন্য ব্যবহার করা ঝাড়ন কী দিয়ে তৈরি হতো? চেরা বাঁশ দিয়ে তৈরি হতো। পাহাড়ি ঢালু কাঁকুড়ে মাটিতে ধান ছাড়া আর কী কী চাষ হয়? ডাল, ভুট্টা, বাদাম এইসব চাষ হয়। শস্য উৎপাদন করে বা চাষবাস করে আগেকার মানুষ কী সুবিধা পেয়েছিল? চাষবাসের ফলে উৎপন্ন ফসল যেমন পাওয়া যায়, তেমন ভবিষ্যতের জন্য তার সঞ্চয় করে রাখা যায়। গবাদি পশু যেমন গরু, মহিষ, ঘোড়া প্রভৃতি প্রাণীদের খাওয়ার খড় খাইয়ে পোষা হতো এবং তাদের চাষের কাজে সুবিধা মতো ব্যবহার করা যেত। বর্তমানে কি কি করলে ফসল উৎপাদন আরও বাড়বে? বর্তমানে জৈব সার, অণুজীব সার, জৈব কীটনাশক, উন্নত মানের নানা ধরনের বীজ ব্যবহারের ফলে করার পাশাপাশি কৃষিতে জলসেচের জন্য বৃষ্টির জল জমিয়ে রেখে পরে তা ব্যবহার করলে ফসল উৎপাদন আরও বাড়বে। 24 প্রশ্ন, স্কোয়াশ গাছ কীরকম? স্কোয়াশ গাছ এক ধরনের লতানো গাছ, যা ঝিঙের মতো দেখতে। এই গাছের ফল খেতে অনেকটা পেঁপের মতো। 25 প্রশ্ন, দার্জিলিংয়ের পাহাড়ে উৎপন্ন হয় একটি শীতকালে ফসলের নাম হচ্ছে কমলালেবু। ধাপ চাষ কোথায় হয়? এই পদ্ধতিতে কোন ফসল চাষ করা হয়? ধাপ চাষ পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে মাটি কেটে করা হয়। এই পদ্ধতিতে ধান চাষ কম হলেও শাকসবজি, ভুট্টা, গম, আলু, ডাল ইত্যাদি চাষ করা হয়। দার্জিলিংয়ের চায়ের স্বাদ আর গন্ধ আলাদা কেন? দার্জিলিংয়ের আবহাওয়ার জন্য তাদের স্বাদ আর গন্ধ আলাদা। চা চাষের জন্য কেমন জলবায়ু দরকার? দেখো, উত্তরটা হবে চা চাষের জন্য পাহাড়ি ঢালু জমি ভালো। চা চাষের জন্য প্রচুর বৃষ্টিপাত দরকার, কিন্তু জমিতে জল জমে থাকলে চলবে না। মাটি একটু আম্লিক হলে ভালো হয়। এছাড়া সারা বছর ঠান্ডা আবহাওয়া দরকার। পার্বত্যের পাদদেশে বিস্তীর্ণ ঢালু ভূমি, যেখানে জল দাঁড়ায় না এবং আবহাওয়া ঠান্ডা কিংবা নাতিশীতোষ্ণ, এমন অঞ্চলে বা তরাই অঞ্চলে প্রচুর চা চাষ হয়। এবার জানবো তরাই অঞ্চল কাকে বলে? হিমালয় পাদদেশে পলি বালিযুক্ত স্যাঁতস্যাঁতে সমভূমিকে তরাই বলে। তরাইয়ের সমতল পরিবেশ কেমন? তরাইয়ের সমতল জমি ঢালু। এই জমিতে জল দাঁড়ায় না। এখানকার আবহাওয়া খুবই গরম নয় এবং বৃষ্টিপাতও মাঝারি ধরনের। তরাইয়ের বিখ্যাত ফল কি? তরাইয়ের বিখ্যাত ফল হচ্ছে আনারস ও কলা। তরাইয়ের বৃষ্টিপাত কেমন হয়? তরাইয়ের বৃষ্টিপাতের পরিমাণ উত্তরে পার্বত্য অঞ্চলের থেকে কম, কিন্তু দক্ষিণের চেয়ে বেশি, অর্থাৎ এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়। তরাই অঞ্চলে কৃষিজ ফসলের সংক্ষিপ্ত বিবরণ দাও। তরাই অঞ্চলে পাদদেশে ঠান্ডা আবহাওয়ার চা চাষ হয়। এছাড়া পলি জমা উর্বর জমিতে ধান, পাট, গম, বাদাম, নানা রকম শাকসবজি চাষ হয়। এছাড়া ফলের মধ্যে প্রচুর আনারস ও কলা চাষ হয়। মালদা ও দক্ষিণ দিনাজপুরের একটি বিখ্যাত ফসলের নাম হলো ফজলি আম। অনুর্বর অঞ্চলে গুরুত্বপূর্ণ চাষযোগ্য গাছের নাম হচ্ছে তুঁত গাছ। ভাগীরথীর পূর্ব দিকের জমি কেমন? পূর্ব দিকের জমি পুরো সমতল। গাঙ্গেয় বদ্বীপ ও রাঢ় অঞ্চলের ফসলের সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো, উত্তরটা মনে হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল ও ভাগীরথীর দুপাশে রাঢ় অঞ্চলের উর্বর পলিযুক্ত দোআঁশ মাটি নিয়ে গঠিত হয়। এই অঞ্চলের মাঝারি ধরনের বৃষ্টিপাত হয় এবং শীত, গ্রীষ্ম, বর্ষার সবসময় কৃষিকাজ হয়। গ্রীষ্মকালে প্রচুর ধান, পাট, তিল প্রভৃতি চাষ হয়। দামোদরের দুপাশে শীতকালে আলু ও সাথী ফসল হিসেবে শস্যের চাষ হয়। এছাড়া শীতের ফসলে কপি, মূলো, পালং চাষও হয়। এছাড়া সারা বছর বেগুন, লঙ্কা, শশা চাষ হয়। এই অঞ্চলের সব ঋতুতেই উচ্চ ফলনশীল ধান চাষ করা হয়। কোন ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়? দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এটা পড়বে। স্বাধীনতার পর ভারতবর্ষের 6 দশকে উন্নত প্রযুক্তির সাহায্যে কৃষিক্ষেত্রে ফসল উৎপাদনের ব্যাপক উন্নতি ঘটেছিল। ফলে জমিতে সার, কীটনাশক ব্যবহার বাড়ল। ফলে প্রচুর পরিমাণে ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে আমরা খাদ্যের ব্যাপারে স্বাবলম্বী হলাম। এই ঘটনাকে ভারতের সবুজ বিপ্লব বলা হয়। তারপর দেখি রয়েছে আলু গাছের পাতা কেমন? আলু গাছের পাতা সবুজ পাতা, যা চা গাছের চেয়েও ছোট। আলু পাতা দিয়ে কি তৈরি করা হয়? আলু পাতা পচিয়ে জমির সার তৈরি করা হয়। ডিবিসির পুরো কথা অর্থ কি? এটি কী কারণে গঠন করা হয়েছিল? ডিবিসির পুরো কথা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। এর গঠন করার উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ করা। ডিবিসি কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে? ডিবিসি দামোদর নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তারপর দেখো, ডিবিসি গঠনের মাধ্যমে বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না কেন? ডিবিসি গঠনের মাধ্যমে যতগুলি জলাধার তৈরি করার কথা ছিল ততগুলি করা সম্ভব হয়নি। ফলে
বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না, এর ফলে হুগলি জেলার পশ্চিম দিক এবং হাওড়া জেলার পূর্ব দিকে খুব বন্যা হয়। দেখো পরপর যা যা প্রশ্ন ছিল তোমাদের জন্য হাজির করলাম, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।